হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ঢেকুর। প্রায় 14 পুরুষের বসত বাড়িটা দারু ব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। একে তো বড় বাড়ি কেনার খদ্দের নেই, তার ওপর যদি বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতে চায় না। বলে, এই অজপাড়া গায়ে ও বাড়ি কিনে হবেটা কি? কথাটা সত্যি। তবে বহু কাল আগে এই গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর। এ বাড়িতে দারু ব্রহ্মের যে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন, তিনি ছিলেন এই অঞ্চলের রাজা। তখনকার আস্তাবল, দ্বাদশ শিবের মন্দির, পদ্মদিঘি, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, নাহাবাতখানা, শীষমহল সবই এখনো ভগ্নদশায় আছে। ফটকের দুধারে মরচে পড়া দু একটা কামানও। এতদিনে খদ্দের পাওয়া গেছে। দারু ব্রহ্মের অবস্থা খুবই খারাপ। এই বেলা ভাত জুটলে ও বেলা খুদও জুটতে চায় না। নিজে বিয়ে করেননি, বাপের একমাত্র সন্তান। বাপ গত হয়েছেন, সুতরাং বুড়ি মা আর তার দুমুঠো জুটে যাওয়ার কথা, কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে একপাল অপগণ্ড নিষ্কর্ম আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে। তারা দিন রাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয়। মাত্র 25 বছর বয়সেই দারু ব্রহ্মের চুল পাকতে লেগেছে, আশা ভরসা গেছে। বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন, কিন্তু মেয়ের বাপ এই হার হাভাতের হাতে মেয়ে দিতে রাজি নন। অপমানটা খুব লেগেছে দারু ব্রহ্মের। বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত। 1050 টাকা পেলে মাই পয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে। শেষবার 14 পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারু ব্রহ্ম। ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি। একটা মশা সেবার তার নাকে হুল ফোটানোয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন। কিন্তু তোপনার এসে খবর দিল কামানের মশলা নেই। সত্যব্রহ্ম তখন বললেন, কুছ পরোয়া নেই, বন্দুক আনো। শোনা যায় কমসে কম 100 গুলি চালানোর পর মশাটা বাস্তবিক মরেছিল। এখনো দরবার ঘরের দেওয়ালে সেই সব গুলির জখম রয়েছে। দারু ব্রহ্ম সেগুলোর ওপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলল। ঊর্ধ্বতন নবম পুরুষ পূর্ণব্রহ্মের খুব শিকারের শখ ছিল। তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না। খুব আমোদে অলস লোক। দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে জ্বর আসত। তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন। সেখানে আগে থেকে শিখিয়ে পরিয়ে রাখা শিকলে বাঁধা বাঘ থাকত। তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন, আর বাঘটাও লুটিয়ে পড়ত। অবশ্য সবাই জানতো বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি, আর বাঘটা ছিল পোষা। সেই একই বাঘই কত বাঘের মরণ মরেছে। দোতলায় উঠে দারু ব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে। দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে। ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন পালোয়ান। দুহাতে 2 মণ ওজনের 2টো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন। সেই মুগুর দুটো দোতলার সিঁড়ির মুখেই রাখা। দারু ব্রহ্ম মায়া ডোরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে রইল কিছুক্ষণ। 3 তলার সব ঘর বহুকাল হলো তালাবন্ধ। ছাদ ফেটেছে, জানলার শিক নেই। বাদুর চামচিকের বাসা, যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা। শেষবারের মতো সব কিছু দেখে যাওয়ার জন্য দারু ব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল ঘরে।
কাঠের সিন্দুক, দেওয়াল আলমারি, ভাঙা ঝাড় লণ্ঠন, পুরনো নাগরা, ভাঙা খাট, কত কি চারিদিকে ছড়ানো। কাঠের সিন্দুক খুলে এটা ওটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম, আর এটা সেটা ভাবছিল। এমন সময় হাত ফসকে কি একটা যেন মেঝে পড়ে গেল। একটু চমকে উঠল দারুব্রহ্ম। চমকাবারই কথা, জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি, আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোলো। দারুব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে। চোখে পড়ল ধোঁয়ার কুণ্ডুলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা শুষ্ক লোকের চেহারা নিচ্ছে। কে রে? দারুব্রহ্ম চেঁচিয়ে ওঠে। লোকটা গোটা চারেক হাই তুলে বলল, আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য। দারুব্রহ্ম হাঁ। বেটা বলে কি? সে বলল, ইয়ার্কির জায়গা পাওনি? দিনে দুপুরে বেটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো? লোকটা ভয় খেয়ে বলল, সত্যিই না, অনেক কাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ 1000 বছর এক টানা ঘুমিয়ে এই উঠলাম। চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু কিছু জানি না। দারুব্রহ্ম সাহসী বংশের লোক, সহজে ভয় খান না। তবে সে বুঝলো লোকটা গুল দিচ্ছে না। প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। তার বংশের অনেকেরই নানা বিদঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল। সে বলল, বটে, তা তোর কাজটা কি? আবার গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল, আমার কাজ কি? 1500 বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন। এখন যা করতে বলবেন তাই করতে হবে, কিন্তু আগে থেকেই বলে রাখছি, প্রথমেই শক্ত কাজ দেবেন না। আমার এখনো ঘুমের রেশ কাটেনি, গা ম্যাজ ম্যাজ করছে। দারুব্রহ্ম বুঝলো এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে, তবে ফাঁকি মারার তাল করছে। সে বলল, বাপু হে, অত রোয়াব দেখালে কি চলে? বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছো, খবর রাখি, এখন পিছলে চলবে কেন? লোকটা বেজার হয়ে বলে, সে করেছি, কিন্তু বহু কাল অভ্যেস নেই কিনা। তাছাড়া ঘুমোলে হবে কি, খাওয়া তো আর জোটেনি। 1500 বছর টানা উপোস, শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে। আগে বরং একটু খাবার টাবার দিন, তারপর তারপর যা বলবেন একটু আধটু করে দেব। দারুব্রহ্ম লোক খারাপ নয়। দৈত্যটার শিরিঙ্গে চেহারা দেখে তার কষ্টও হলো। বলল, চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কিনা। বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুব্রহ্ম। বাড়ির কেউ লোকটাকে দেখে তেমন গা করলো না। গা করার মতো কিছু নেই। দারুব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো। সব শেষে 1.5 ঘটি জল খেয়ে লোকটা বলল, এ যা খাওয়ালেন, এতে তো একটা ঢেকুরও উঠবে না। যাকে, ও বেলা কি রান্না হবে? দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, একদিন এই বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত, সেদিন তো আর নেই। ও বেলা যদি হাঁড়ি চড়ে তবে 2টো ডাল ভাত জুটতে পারে। লোকটা মন খারাপ করে বলল, ডাল ভাত? দারুব্রহ্ম হেসে ফেলে বলল, তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছ। প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে, তা না তুমি উল্টে চাইতে লাগলে। লোকটা জবাব দিল না। ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারুব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায়। দৈত্যটা 4 জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল, আমার খোরাকটা একটু বেশি। তা পেট ভরে না খেলে ক্ষতি নেই, কিন্তু একটা ঢেকুর তো উঠবে। এতে তো একটা ঢেকুরও উঠল না। একটা হাই তুলে যাই, ঘুমাই গিয়ে, বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সেঁধিয়ে গেল। পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়েই চালের ডোল ফাঁকা হয়ে গেছে। দারুব্রহ্ম ভাবলো, আহা বেচারা, কত কাল খায়নি, একদিন তো বেটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব,
কদিন বরং পেট ভরে খাক। দারুব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে, কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি। একটা তেল কলের অংশীদারিরও সন্ধান পেল। খুঁজে পেতে দেখলো পুরনো একটা তহসিলের খবরও সে এতকাল রাখত না। ছেঁড়া কাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারুব্রহ্ম। দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল। প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগুরবাই করলেও স্বীকার করলো যে বহুকাল তারা খাজনা বা ফসল দেয়নি। বাবা বাছা বলে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে দারুব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল। এমন সময় মোড়ল চোখ মুছতে মুছতে এসে বলল, জমির মালিককে বঞ্চিত করেছি বলেই আমাদের ঘরে লক্ষ্মী নেই। আপনি যান, আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেবার। দারুব্রহ্ম তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রমরম করে চলছে। দারুব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দাওয়া জানাতেই তেল কলের মালিক মূর্ছা গেল। আর মূর্ছা ভেঙে উঠেই বলল, দলিলে দেখছি আপনি 10 আনার মালিক, তবে আমার থাকবে কি? যাকগে, এসব তো জানা ছিল না, কবেকার কথা সব। এখন একটা বন্দোবস্ত করা যাবে, আপনি যান। তহসিলদাররাও দারুভিক্ষকে হতাশ করল না। প্রজারা বলল, আমরা কি জানি ছাই যে এই জমিরও মালিক আছে, তবে আমরা নেমক হারাম নই, বঞ্চিত করব না। দিন 2 বাদে দারুব্রহ্ম বাড়িতে ফিরে দেখে 4টে গরুর গাড়ি বোঝাই ধান, 2 কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা সব এসেছে। সেদিন দারুব্রহ্ম বাড়তি 10 জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল, খাও বাপু, পেট ভরে খাও। এই বাড়িতে অতিথির ঢেকুর ওঠে না, এ কথা শুনলে আমার পূর্বপুরুষেরা স্বর্গ থেকে অভিশাপ দেবে। কিন্তু উঠল কই? 10 জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল, বটে। দারুব্রহ্ম হাঁ হয়ে গেল। রাত্রিবেলা 20 জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেকুর তুলল না। 7 দিনেই 4 গরুর গাড়ির চাল শেষ। 12 শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটা ঢেকুর উঠছে না। তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেকুর ওঠে, কিন্তু উঠল না। ঢেকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যেই সিংহে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটোৎকচের মতো হয়ে উঠল। মুগুরের মতো হাত, পাটাতনের মতো বুক, মূলোর মতো দাঁত, তাল গাছের মতো লম্বা। দারুব্রহ্মেরও জেদ চেপেছে। তাদের এত বড় রাজবংশে একটা পুঁচকে দৈত্য এসে খেয়ে ঢেকুর তুলছে না, কেমন কথা? এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা 1.5 দিন মেঝে পড়ে থাকতো। 2-4 জন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে। সেই বাড়ির এই অপমান! দারুব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো। তেল কলের ভার নিজে নিল, আরো সব নতুন নতুন কারবার খুলতে লাগলো। গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে, বস্তা বস্তা আনাজ, ঘি, দুধ, দই, এই সবই এতদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে। আগে বেটা ঢেকুর তো তুলুক। এর মধ্যেই একদিন বাড়িতে খদ্দের এসে হানা দিয়েছিল। তখন দুপুরবেলা। দারুব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে। দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে আর আসেনি। কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুব্রহ্মের। বিক্রির মানেও হয় না। আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে, তখন আর অভাবও থাকবে না। খামোকা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবার দরকার কি? সে তখন মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করাতে লাগলো। সব খরচই উসুল হবে। মৌরসি পাট্টায় আরো কিছু জমি নিল দারুব্রহ্ম। চাষবাস বাড়িয়ে ফেলল। কারবারগুলো বেশ ফুলে ফেপে চলছে। গোশালায় গরু, আস্তাবলে ঘোড়া, বাড়ির সামনে জুড়ি গাড়ি, শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো, তাতে ফুল ফুটলো। বাড়িটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো। এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল
তার বাবা এসে হাত জোর করে বলল, আমার মেয়েটি নিলে ধন্য হই। তা তিনি হলেনও। নওবতখানায় সানাই বাজল। দারু ব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে 7 গায়ের লোককে খাওয়ালো। কিন্তু 7 গায়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্য কিন্তু ঢেকুর তুলল না। তবে বলল, খিদেটা এবারে একটু কমেছে, পেটের জ্বলুনিটাও তেমন নেই, বলে ফের ঘুমোতে চলে গেল। নতুন বইয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল দারুব্রহ্মের। বলতে নেই সে এখন লাখপতি, একটা দৈত্যের পেট ভরাতে পারবে না। পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। মাস খানেক বাদে সে 100 গায়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকলো। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসলো আসনে। আচমন করে একটু ভাত মেখে মুখে দিয়েছে কি দেয়নি, অমনি একটা বাজ পড়ার আওয়াজে আঁতকে উঠল সবাই। ঘড়ঘড়াত ঘড়ঘড়াত ঘড়ঘড়াত, পরপর 3 বার। অমনি চারিদিকে হই হুল্লোড়, ঠেলাঠেলি পড়ে গেল। বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো। তুলেছে তুলেছে, দৈত্য ঢেকুর তুলেছে। মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়ল। আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে, তখনই গিয়ে দারুব্রহ্ম তাকে ধরল। এই যে বাপু, এই দিনটারই অপেক্ষা করছিলাম। ঢেকুর তো তুললে, তো কাজকর্ম কিছু করতে হবে। দৈত্যটা অবাক হয়েছে, বলল, আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক, কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি? লোকে আমাকে পেলেই গাড়ি চায়, বাড়ি চায়, ধন দৌলত চায়, আমি দিও, কিন্তু আপনার যা দেখছি তার ওপরেও আমাকে কিছু করতে হবে নাকি? দারু ব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি, এখন দেখলেন বাস্তবে কি তার যা আছে তার উপর আরো কিছু চাওয়ার মানেও হয় না। সে মাথা চুলকে বলল, তা বটে, তবে কিনা? দৈত্যটা করুণ মুখ করে বলল, যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর ওঠে, বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই। ঝুটমুট আমাকে আর খাটাবেন কেন? 1500 বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চালাতে দিন, শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে। দারুব্রহ্ম একটা শ্বাস ফেলে বলল, তাই হোক। দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল। দারুব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্দুকে ভরে রাখলো।